আচ্ছা দেখো, আমরা তো যোগ শিখছি, ছোটবেলা থেকে যোগ শিখেছি। একটা খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সামনে অনেক রাশি রয়েছে, অনেক ভেক্টর রয়েছে, আমরা যোগ করছি। আমরা কোন কোন ভেক্টর যোগ করতে পারি, কোন কোন ভেক্টর বিয়োগ করতে পারি, এই সম্পর্কে কিন্তু এক সম্যক ধারণা থাকতে হবে। একই জাতীয় ভেক্টর আমরা যোগ করব। যেমন ধরো আমরা যদি সরণ, দুটো কণার সরণ হয়, সেই সরণকে আমরা যোগ করতে পারি, কারণ একই জাতীয়। সেই দুটো ভেক্টর, সেই সরণ ভেক্টর যোগ হয়ে আর একটা সরণ ভেক্টর দেবে। একটা বস্তুর ওপর দুটো বল প্রয়োগ হচ্ছে, সেই বল প্রয়োগ হচ্ছে, একটা মনে করো একটা পাথরকে সবাই মিলে ঠেলছে, সবাই মিলে বল প্রয়োগ করছে একটা পাথর খণ্ডের ওপরে। সেই যে বলগুলো, এই বলগুলো এতগুলো লোকের মিলিত যে প্রযুক্ত বল, সেই বলের যোগফল ধরো করছি, তখন সেটা আর একটা বল দেবে। অর্থাৎ এক জাতীয় ভেক্টরগুলোকে কিন্তু আমি যোগ করছি বা বিয়োগ করছি। এইটা মাথায় রাখতে হবে। এটা আমরা ছোটোবেলা থেকে জানি। যোগের সময় আমরা স্কেলার যোগের সময় টাকার সঙ্গে টাকা যোগ করি, বইয়ের সংখ্যার সঙ্গে বইয়ের সংখ্যাই যোগ করি, পেন্সিলের সংখ্যা যদি বলে তাহলে পেন্সিল আলাদা করে যোগ করি। তা এই ধরনের কাজগুলো আমরা করে এসেছি। তো ভেক্টরের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। যোগের ক্ষেত্রে আসল বেসিক নিয়মটা তো পাল্টাতে পারে না, কাজেই সেটা মাথায় রেখে এবার আমরা আবার একটু সূত্রে ফিরে যাই। ত্রিভুজ সূত্র কি বললাম, যে যদি এ একটা ভেক্টর হয় এবং বি আর একটা ভেক্টর হয়, আমরা আঁকবো কীভাবে? একটা নির্দিষ্ট ক্রমটাকে বুঝতে হবে যে আমি যেদিকে পেনটাকে নিয়ে যাচ্ছি সেটা কিন্তু একটা নির্দিষ্ট ক্রমকেই নির্দেশ করছে। দেখো, আমি এরকম যাচ্ছি, এরকম যাচ্ছি, আমি একই দিক বলছি না, কিন্তু একটা ক্রম বলছি। অর্থাৎ আমি পেনটাকে যখন আঁকছি তখন কিন্তু তুলছি না। এটা খুব মনে রাখার ক্ষেত্রে খুব সহজ কথাটা, যে আমি এইভাবে যাচ্ছি, আমি পেনটাকে তুলছি না, আমি এই দিক পর্যন্ত গিয়ে আবার ওপর থেকে নামছি না, এটাই হচ্ছে ক্রম। তাহলে আমি একটা ভেক্টরকে লিখলাম এ আর একটা ভেক্টর বি, এরা একটা ত্রিভুজের দুটো বাহু একটা নির্দিষ্ট ক্রমে নেওয়া হয়েছে। ত্রিভুজ সূত্র বলছে যে তৃতীয় ক্রমে, তৃতীয় বাহুটা ঠিক বিপরীত ক্রমে নেওয়া হলো। আমি এইবার ক্রমটাকে ব্রেক করলাম, এই যাচ্ছিলাম, হাতটাকে তুলে নিলাম, এইবার আমি এইভাবে তুললাম। আমি কিন্তু এই রকম গিয়ে এই রকম নামলে আমি ক্রমটাকে ব্রেক করতাম না, আমি ক্রমটাকে ব্রেক করলাম, করে ঠিক বিপরীত ক্রমে নিলাম। সি ভেক্টরটা হচ্ছে সেই বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, যেটা দিয়ে ত্রিভুজটা বন্ধ করা হলো। এটা তো একটা আবদ্ধ ক্ষেত্র, সেই ক্ষেত্রটা কমপ্লিট হলো, তৃতীয় বাহু বিপরীত ক্রমে নেওয়া। এবার ত্রিভুজ সূত্র অনুযায়ী সেটাকে লেখা হলো a প্লাস বি ইজ ইকুয়াল টু সি। মনে রাখতে হবে যে প্রত্যেকটা ভেক্টরের, যেটা আমি আগে বললাম যে এর মান আছে, দিক আছে, মানগুলো আমরা লিখব এর মান এ, এর মান এই রকম দেখতে, এর মান এই রকম দেখতে। তো এতবার করে যখন এবার আমরা অঙ্ক করব, এতবার করে এই সমস্ত এই মডিউলাসগুলোকে দেব না, শুধু মাথার উপরে অ্যারোটাকে ড্রপ করব, অ্যারোটা দেব না। আচ্ছা, এবার আমরা একটু অঙ্ক করব। কীরকম? আমি মনে করো এই যে এ এবং বি, তাদের মধ্যেকার কোণ হচ্ছে, আমি লিখলাম থিটা। থিটা, ফাই, এইগুলো জানো তো, এগুলো হচ্ছে কতগুলো গ্রিক লেটার, যেরকম আমরা এবিসিডি লিখি সেরকমভাবে আমরা থিটা ফাই দিয়ে লিখি। আমি অন্য কিছুও লিখতে পারতাম, এবিসিডিও লিখতে পারতাম, কিন্তু এখানে এ বি এই সংখ্যাগুলো, এই লেটারগুলো আমরা অলরেডি নিয়েছি, সেই জন্য তোমাদের আবার গুলিয়ে যেতে পারি, সেই জন্য আমি থিটা ফাই এগুলো এইভাবে লিখছি। তোমরা অলরেডি এটা করেছো ক্লাস 10-এ, যখন ট্রিকোনোমেট্রি করেছো,
ট্রিগনোমেট্রি, সেই সময় কিন্তু তোমরা এই কোণগুলোকে এইরকম গ্রিক লেটার দিয়ে চিহ্নিত করেছো। তো সেরকমই এ এবং বির মধ্যে একটা কোণ থিটা। এই কোণটা নিলাম কেন? নিলাম এই জন্যে যে ভেক্টরগুলোর একটা নির্দিষ্ট দিক আছে। এ ভেক্টরটা যদি এই রকম থাকে তাহলে বি ভেক্টরটা তার সাথে কীরকমভাবে আছে? থিটা কোণে আছে। সেই জন্য কিন্তু কোণটা খুব ইম্পর্টেন্ট। এইবার আমরা কি করলাম, এটা একটা নাম দিয়ে দিই আগে। মনে করো পি কিউ আর হচ্ছে ত্রিভুজটা, আমি সেটাকে এস পর্যন্ত কিছুটা বাড়িয়ে দিলাম। এবার বাড়িয়ে দিয়ে এই আর থেকে আমি একটা লম্ব টেনে নিলাম, যেটা এই বর্ধিত অংশটাকে এস বিন্দুতে ছেদ করলো। এবার দেখো, যদি তোমার এই যে ছোট্ট যে ত্রিভুজটা তৈরি হলো, এখানে কিন্তু আচ্ছা একটা জিনিস দেখো, আমরা যখন লম্বটা টানলাম, বলো তো কটা ত্রিভুজ এখানে তৈরি হলো? এই একটা ত্রিভুজ, এই আসল ত্রিভুজটা তো ছিলই, এবং আর একটা বড় ত্রিভুজ। এর মধ্যে দুটো হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ, যেটা কিউ আর এস এবং পি আর এস, দুটো ত্রিভুজ। একটা বড় ত্রিভুজ হচ্ছে পি আর এস, আর ছোট যে ত্রিভুজটা সেটা হচ্ছে আর কিউ এস, দুটো। এইবার এই যে পি কিউ অংশটা হচ্ছে ভেক্টর এ, তার মানটাকে নির্দেশ করছে। এবার এই যে ছোট ত্রিভুজটা, সেখানে এটা হচ্ছে সমকোণ, আর এই কোণটা হচ্ছে তোমার, এই পুরো কোণটা কতটা বলো? এটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এবার তাহলে এই কোণটার মান কত হবে? নিশ্চয়ই থিটা মাইনাস 180 মাইনাস থিটা। এবার দেখো, আমি যদি ছোট্ট এই ত্রিভুজটার কথা ভাবি, তাহলে আমি একটু লিখি, তোমরা ট্রিগনোমেট্রিতে পড়েছো, একটা সমকোণী ত্রিভুজের কোণানুপাতগুলো তোমরা পড়েছো। যদি মনে করো এটা এরকম 180 মাইনাস থিটা না হয়ে কিছু একটা এক্স বা কিছু একটা হলো, তাহলে এইখান থেকে আমি যদি সাইন এক্স লিখি, এটা একটা কোণানুপাত, তোমরা জানো, লম্ব বাই অতিভুজ। সাইন এক্স ইজ ইকুয়াল টু কি হবে? লম্ব কোণটা এখানে, এটা হচ্ছে লম্ব। আমি যদি এই কোণটাকে ধরি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এবং এটা হচ্ছে তার অতিভুজ। তাহলে সেটা কি হবে? আর এস বাই আর কিউ। আর এস বাই আর কিউ। তাহলে এইখান থেকে দেখো, এই যে আমি এটাকে আর কিউ না বলে কিউ আর বলি, কেন কিউ আর বলছি সেটাও আমি বলছি তোমাদের। কিউ আরটা হচ্ছে সেই ভেক্টরটা, বি ভেক্টরটাকে আমরা কিউ আর বাহু দিয়ে নির্দেশ করেছি। তাহলে তোমার এই লম্ব বাই অতিভুজ, এই বাহুটা এই ছোট ত্রিভুজটার অতিভুজ। এবার লম্ব বাই অতিভুজ সেটা হচ্ছে সাইন এক্স। তাহলে এইখান থেকে দেখো, আর এস এইটা দাঁড়াচ্ছে কিউ আর ইন্টু সাইন এক্স, তাই তো? কিউ আরটা কি? কিউ আর হচ্ছে সেই বি ভেক্টরটা, যার মান আমি তোমাদের বলেছি যে শুধু বি লিখব, মাথার উপর অ্যারো দেবো না, আর বারবার করে মডিউলাস লেখা একটু ঝামেলা, সেই জন্য সেটাও লিখব না। তাহলে আর এস ইজ ইকুয়াল টু বি সাইন এক্স হলো। এইবার দেখো, আমি যদি
cos x লিখি, তাহলে ভূমি আর অতিভুজ তাদের অনুপাত নিতে হবে QS বাই QR। তাহলে এখান থেকে QSটা কি বেরোবে? QS হচ্ছে QR cos x, অর্থাৎ QS দাঁড়ালো তোমার, আবার সেই QR হচ্ছে B, তাহলে B cos x। এইখানটা আমি আবার একটু তোমাদের বলছি যে এই যে আসল ত্রিভুজটা হচ্ছে কিন্তু PQR, যার PQ বাহু দিয়ে A ভেক্টর, QR বাহু দিয়ে B ভেক্টর নির্দিষ্ট ক্রমে নেওয়া হয়েছে, তারপরে তার বিপরীত ক্রমে PR বাহু C, সেটা হচ্ছে এই A এবং B এর লব্ধি। লব্ধি মানে যে লব্ধ ফল, দুটো ভেক্টর আমি যোগ করছি একটা ঘটনা, তার লব্ধ ফল, সেই ঘটনার লব্ধ ফলটা কি, সেটা হচ্ছে লব্ধি C। এটাও একটা ভেক্টর এবং আমরা সেটারই কিন্তু মান এবং দিক এই ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে কি হবে সেটাই আমরা দেখছি। অর্থাৎ ওই যে শুরুতে বলেছিলাম যে 3 আর 5 সেটা যোগ করে কি হয় দেখব, সেটাই। তো সেটা করতে গেলে আমাদের এই কিছু কিছু ছোটোখাটো অঙ্ক করে নিতে হচ্ছে, এগুলোও তোমরা জানো। আমরা একদম ক্লাস 10-এ যে ট্রিগনোমেট্রি তোমরা পড়ে এসেছো আমি সেটাই লিখলাম। সাইন এক্স মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই ছোট্ট ত্রিভুজ, তোমরা এখন এই ত্রিভুজটাকে, বড় ত্রিভুজটাকে ভুলে যাও। এই ছোট্ট ত্রিভুজটাতে এটা হচ্ছে লম্ব, যদি এক্স আমার অ্যাঙ্গেল হয় তাহলে লম্ব হচ্ছে RS, ভূমি হচ্ছে QS, এবং যেটা অবশিষ্ট বাহু পড়ে থাকছে সমকোণের বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ QR। ত্রিভুজটা এরকম লম্বভাবে দাঁড়িয়ে আছে, সুতরাং এইটা ভূমি, এটা তার লম্ব। সাইন এক্স হচ্ছে সেই লম্ব বাই অতিভুজ, অর্থাৎ RS বাই QR ছবি থেকে। তাহলে RSটা কি? RSটা আমাদের জানা ছিল না। RSটা কি? RS হচ্ছে QR সাইন এক্স। তাহলে RS এর বদলে আমি QR এর বদলে আমি B সাইন এক্স লিখলাম। এইখানে cos এক্সটাও করে নিলাম। কিভাবে? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ QS বাই QR। তাহলে QS ইজ ইকুয়াল টু QR ইন্টু cos x, QR আবার সেই B, QS ইজ ইকুয়াল টু B cos x। এইখানে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে কেন হঠাৎ করে সাইন কস লিখতে গেলাম, কি দরকার ছিল? আমি তো ভেক্টরে যোগ করব। দেখো, যোগ যখন করব আমি প্রথমেই ত্রিভুজটা আঁকার পরে আমি একটা কাজ করেছি কি, আমি এই PQ বাহুটাকে বাড়িয়ে দিয়েছি, আর এর থেকে একটা লম্ব টেনেছি, টেনে একটা ত্রিভুজ তৈরি হয়েছে যেটা নাকি PRS। এই PRS এর মধ্যে কি আছে বলো তো? এই বড় ত্রিভুজটার মধ্যে কি আছে? আমি যদি অন্যগুলো মুছেও দিই, আমি যদি এই সমস্তটা মুছে দিই, আবার পরে এঁকে নেবো না হয়, এই বড় ত্রিভুজটার মধ্যে কি আছে? C বাহুটা আছে। আমরা কি করতে চলেছি বলো? A প্লাস B ইজ ইকুয়াল টু C। এই C এর মান এবং দিক এটাই তো আমরা বার করতে চলেছি। এবং আমাদের হাতে জানা ফর্মুলা ত্রিভুজের বাহুর পরিমাপ বার করা, এটা কিন্তু আমরা হামেশাই করে থাকি। একটা সমকোণী ত্রিভুজ যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা খুব সহজে সেটা করে থাকি। সেই সমকোণী ত্রিভুজটা থেকে এই রকম বার করার এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাও কিন্তু আমাদের জানা। এটা একটা বিখ্যাত উপপাদ্য, তোমরা জানো, পিথাগোরাসের উপপাদ্য, যেখান থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ থেকে যদি তার লম্ব এবং ভূমির মাপ আমাদের জানা থাকে তাহলে আমরা তার অতিভুজটার মাপ বার করতে পারি, বা অতিভুজ এবং লম্ব জানা থাকলে আমরা ভূমি বার করতে পারি। যে কোনো দুটো বাহু জানা থাকলে আমরা তৃতীয় বাহুটা বার করতে পারি খুব সহজে এই পদ্ধতির সাহায্যে। আমি কিন্তু সেই পদ্ধতির সাহায্য নেব বলেই ওই ত্রিভুজটা যেটা নাকি এই রকম ছিল, এখানে একটা B ছিল, সেই উদ্দেশ্যে আমি কিন্তু এখান থেকে একটা লম্বটা টেনেছিলাম। এই যে বড় ত্রিভুজটা তৈরি হয়েছে ওই
সি বাহুটার মান এবং দিক বার করার উদ্দেশ্যে। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো যে আমি কেন এই লম্বটা টানলাম। এবার কথা হচ্ছে যে কেন আমি সাইন এক্স আর কস এক্স লিখলাম। তার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কাছে আরএস এর পরিমাপ কত সেটা জানা নেই, আমার কাছে কিউএস এর পরিমাপ কত এটাও জানা নেই। এই কিউএস এবং আরএস এর মাপ বার করব বলেই আমি এখান থেকে এই সাইন এক্স কস এক্স লিখে নিয়েছি। এবং দেখো আমার যে উদ্দেশ্য ছিল আমি কিন্তু সেই কাজটা করে ফেলেছি। আমি আরএস এর মান বার করে ফেলেছি যেটা নাকি এই বড় ত্রিভুজটার লম্ব, আর কিউএস এর মান বার করেছি যেটা নাকি এই বড় বাহুটার এই শেষের অংশটা। তাহলে আরএস দাঁড়ালো বি সাইন এক্স এবং কিউএক্স দাঁড়ালো বি কস এক্স। এবার দেখো আমি যদি গোটা ত্রিভুজটা, আবার এই বিটাকে ভুলে যাও, এই বড় যে ত্রিভুজটা সেই বড় ত্রিভুজটার কোন দুটো বাহুর মাপ আমি জানি, আমি এখানে একটু লিখি। তাহলে আরএস দাঁড়ালো বি সাইন এক্স, এই বড় ত্রিভুজটার লম্ব, আর বড় ত্রিভুজটার ভূমি কি হবে পিএস। পিএস দেখো পিএস, এই পিএস এ কে আছে? প্রথম দিকটাতে আছে এ ভেক্টর যার মান হচ্ছে এ, আর পরের দিকটাতে কে আছে বলো? কিউএস। কিউএস মানে হচ্ছে বি কস এক্স। তাহলে এবার কিন্তু আমরা রেডি। আমরা সি এর মানটা বার করব কোন উপপাদ্য ব্যবহার করে? পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। একটা সমকোণী ত্রিভুজ থেকে লম্ব জানা আছে, ভূমিটা বার করে নিলাম, এবার আমরা সি এর মান বার করতে চলেছি। এই সি এর মানটা তাহলে আমি শুধু সি হিসেবে লিখছি। তার পাশে যদি আমি একটু তোমাদের মনে করার জন্য পিথাগোরাস থিওরেমের মূল বিষয়টা কীরকম ছিল দেখতে আমি একটু এঁকে নিই। যদি এরকম হয় পি আর এস, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। এটাই হচ্ছে সব থেকে লম্বা বাহু এই ত্রিভুজটার মধ্যে। পিথাগোরাস থিওরেম বলছে পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এস স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার। পিথাগোরাস থিওরেম একটু ভেঙে বললে কি বলছে? অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা অতিভুজটাকে বার করব, লম্ব জেনে ফেলেছি, ভূমিও জেনে ফেলেছি। তাহলে এইখানে আমাদের যে ত্রিভুজ সেটাতে অতিভুজটা হচ্ছে সি, তাহলে অতিভুজের স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের এখানে লম্ব কোনটা? আর এস, এইটা হচ্ছে লম্ব। যখন নিজেরা কাজটা করবে তখন কিন্তু মনে মনে এটাকে ভেবে নেবে, নইলে কিন্তু তোমাদের করতে গেলে অসুবিধা হবে। মনে হবে যে যখন দেখছি তখন মনে হবে এক্ষুনি মুখস্থ করে ফেলবো, কিন্তু একেবারেই না। মুখস্থ করলে কিন্তু তোমরা এটা করতে পারবে না। বুঝতে হবে বিষয়টা যে এই সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ হচ্ছে এটা, এটা আমরা বার করব কাকে ব্যবহার করে? লম্ব এবং ভূমির দৈর্ঘ্যটা আমার চাই, কারণ আমি পিথাগোরাস উপপাদ্যে সেটাকে বসাবো। তাহলে আর এস, আর এস হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কোয়ার নেব। লম্ব স্কোয়ার মানে হচ্ছে সাইন এক্স তার স্কোয়ার। এবার হচ্ছে ভূমি স্কোয়ার। ভূমিতে দুটো পদ আছে দেখো, এ প্লাস বি কস এক্স। তাহলে এটা লিখতে হলে আমার একটা ব্র্যাকেট লাগবে।
এ প্লাস বি কস এক্স তার হোল স্কোয়ার। তাহলে গোটা পিথাগোরাস উপপাদ্যটা লিখে ফেললাম, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি সাইন এক্স এর হোল স্কোয়ার আর এ প্লাস বি কস এক্স এর হোল স্কোয়ার। বি সাইন এক্স, এখানে দুটো রাশি আছে, তারা গুণফল হিসেবে আছে। বি সাইন এক্স, তোমরা জানো যে এর স্কোয়ার করার পর এটা দাঁড়াবে বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স হলো, প্লাস এবার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা মনে করে ফেলো, এটা একদম অঙ্ক। এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা নিশ্চয়ই কারো ভুল হবে না। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab cos x প্লাস আবার সেই বি স্কোয়ার cos স্কোয়ার এক্স। তাহলে আচ্ছা, এখানে আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি একটা খুব কমন ভুল করতে, যেটা আমি অবশ্যই মানে বিশ্বাসী যে তোমরা এটা করবে না, তবুও আমি একটু বলে দিই যে সাইন এক্স তার হোল স্কোয়ার কিন্তু কখনোই এই রকম নয়। তার কারণ তুমি সাইন এক্স, এই সাইনটা হচ্ছে একটা ফাংশন, একটা ট্রিগনোমেট্রিক ফাংশন। আমরা এক্সটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের ওপর এটা বসেছে, অপারেশনটা হচ্ছে। কাজেই আমি যখন স্কোয়ার করব তখন সাইন এক্স ইন্টু সাইন এক্স অর্থাৎ সাইন স্কোয়ার এক্স। মনে রাখতে হবে অ্যাঙ্গেলটা কিন্তু একটুও চেঞ্জ হচ্ছে না এই স্কোয়ারে। এই ভুলটা আমি খুব দেখি খাতায়, আমি সেই জন্য তোমাদেরকে সতর্ক করে দিলাম। তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এস প্লাস এ স্কোয়ার প্লাস 2ab cos x প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার এক্স। এবার দেখো এটাকে একটু সামনে থাকলেই ভালো দেখায়, এটাকে এনে ফেললাম। দেখো এই দুটো পদের মধ্যে দুটোতেই বি স্কোয়ার রয়েছে, তাহলে বি স্কোয়ারটাকে আমি কি করতে পারি, কমন নিতে পারি। নিলাম, ব্র্যাকেট দিলাম, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, ব্র্যাকেটের ভেতরে হলো। আরও একটা টার্ম পড়ে আছে, সেটা হচ্ছে 2ab cos x। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা একদম মনে করে ফেলো, ক্লাস 10-এ করা। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের মান হচ্ছে 1। তাহলে শুধু বি স্কোয়ার ইন্টু 1 মানে বি স্কোয়ার হলো। তাহলে এবার 2ab cos x, তাহলে সি স্কোয়ার কী দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos x। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আমরা এসে পৌঁছলাম। আমি তোমাদের ভেক্টর পড়ানোর শুরুতেই বললাম যে স্কেলারের যোগের সাথে ভেক্টরের যোগের একটা বেসিক পার্থক্য, তার কারণ ভেক্টরের একটা দিকের ব্যাপার আছে মানের সাথে। সেই জন্যই আমরা 2 + 3 = 5 বলতে পারি না সবসময়। তো সেই কেন সবসময় পারি না, এটা নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে এতক্ষণ খচখচ করছিল। এইবার দেখো তুমি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos x পেলে। অর্থাৎ যদি আমি এবার সি এর মান কি সেটা পেতে চাই, তাহলে আমি এটাকে পুরোটাকে স্কোয়ার রুট করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos x লিখব। এক্সটা হচ্ছে তার দুটো ভেক্টরের মধ্যেকার কোণ। দেখো এইখান থেকে কিন্তু আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গায় এসে পৌঁছলাম, যেখানে আমি যদি a ইজ ইকুয়াল টু, যদি আমি সেই 2 আর 3 এর কথা বলছিলাম, সেই 2 আর 3 যদি আমি বসাই, এবার এক্সটাকে কিছু একটা ধরে নাও, ধরো x ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে কি দাঁড়ায়, সি এর মান তাহলে কি দাঁড়ায়, সি ইজ ইকুয়াল টু হয়, আমি এখানে শুধু দেখো বসিয়ে যাই, এ হচ্ছে 2 স্কোয়ার
বি হচ্ছে 3 স্কোয়ার আর 2 ইন্টু 3 ইন্টু কস 60 ডিগ্রি। করে এইখানে 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 3 3 গুণ করলে 9, 2 দুগুণে 4, 3 4 12 ইন্টু cos x মানে তোমাদের মনে আছে cos x এর টেবিল, এই বিশেষ বিশেষ অ্যাঙ্গেলগুলো টেবিলের ভ্যালু তোমরা পড়েছিলে, cos x এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এখানে হাফ, 2 আর 12 কেটে গিয়ে 6, তাহলে কত দাঁড়ালো? 9 আর 4 13, 13 আর 6 হলো 19। দেখো আমরা দুটো ভেক্টর তার মান নিয়েছিলাম a b a প্লাস b ইজ ইকুয়াল টু c, এখানে 2 একক ভেক্টর, 3 একক ভেক্টর, এটা কিন্তু দিল √19 একক ভেক্টর, অর্থাৎ 2 + 3 কিন্তু 5 হলো না। এখানে একটা বিশেষ জায়গায় গিয়ে 5 হবে, আমি সেটা পরে আসছি। এখনও তো আমরা এই ভেক্টরটা, যে ভেক্টরটার মানটা বার করলাম, এখনও কিন্তু আমরা পুরোপুরি ভেক্টরটাকে বার করিনি। তার কারণ হচ্ছে ভেক্টরের মান বার করলেই হবে না, এর দিক রয়েছে। আমরা আবার ছবিটাকে আঁকবো। ছবিটা একটু ছোট করে আঁকলে এই যে সি ভেক্টরটা, এই সি ভেক্টরটার মনে করো এই এ ভেক্টরের সঙ্গে একটা অ্যাঙ্গেল রয়েছে, মনে করো ফাই। বারবার বলছি যে কেন এই অ্যাঙ্গেলগুলোকে আমরা আঁকি। যদি এ বি সি কোনোটারই কোনো নির্দিষ্ট দিক না থাকতো, তাহলে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলগুলো আঁকার দরকার হতো না। দেখো এই সমতলটার মধ্যে এ রয়েছে এভাবে, বি এর নির্দিষ্ট দিকটা, আমরা এর দিকটা যদি নির্দিষ্ট করেই ফেলি যে এটা এরকমভাবে অনুভূমিক রয়েছে, তাহলে বি সবসময় তার সাথে একটা নির্দিষ্ট কোণে আছে, এবং সি আছে এই কোণটাতে, যেটা বার করলে পরে এই যে ফাই এর মানটা বার করলে পরে আমি এই সি ভেক্টরটার পুরো অংশগুলো বার করব। মানের অংশ বার করে ফেলেছি, দিকের অংশ এবার আমরা বার করব। আমাদের ছবিটাতে কি ছিল? এই রকম, এই ভেক্টরটা একটু, এই বাহুটাকে একটু বাড়ানো ছিল, এটার নাম ছিল পি কিউ আর, আর এখানটা ছিল এস। তাহলে এই যে বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা যদি তোমাদের অসুবিধে মনে হয়, তাহলে এই ত্রিভুজটাকে, এই বাহুটাকে একটু বাদ দিতে পারো, ঢেকে রাখতে পারো। এই বড় ত্রিভুজটাতে, সমকোণী ত্রিভুজটা, তাতে তোমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, যেটা নাকি এর সাথে সি এর অ্যাঙ্গেল। হঠাৎ এর সাথেই কেন নিতে গেলাম? এর কোনো কিন্তু বিশেষ মানে নেই যে এর সাথেই তোমাকে সিটা নিতে হবে, তুমি বি এর সাথেও নিতে পারো। কিন্তু একটা জিনিস দেখো, যে আমরা এ ভেক্টরটাকে একটা অনুভূমিক হিসেবে ধরে নিয়েছি, তার সঙ্গে বি এর কোণ ধরেছি, এবং তার সাথেই সি এর কোণ ধরাটাই মোটামুটি সুবিধাজনক। নইলে তোমাদেরও গুলিয়ে যেতে পারে যে সত্যি সত্যি সি কোন দিকে আছে। কাজেই এর সাথেই আমরা সমস্ত ভেক্টরগুলোকে, তার অ্যাঙ্গেলগুলোকে নেব। তাহলে এই যে গোটা ত্রিভুজটা, যেটা নাকি পি আর এস, এই পি আর এস ত্রিভুজে ফাই হচ্ছে এই কোণটা, যেটা নাকি সমকোণের বিপরীতে আছে, এবং এটার সঙ্গে তুমি যদি এই ফাই কোণটা যদি তুমি বার করতে পারো, তাহলে তোমার এর সাথে সি এর কত অ্যাঙ্গেল সেটা তুমি জানতে পারবে। আচ্ছা, আমরা তাহলে এই অ্যাঙ্গেলটাকে এবার বার করব। আবার আমরা সেই ট্রিগনোমেট্রিক রেশিও বা ট্রিগনোমেট্রিক অনুপাতের সাহায্য নেব। দেখো, যদি আমরা এই লম্বটাকে আর ভূমিটাকে ব্যবহার করে একটা ট্রিগনোমেট্রিক রেশিও লিখতে পারি, তাহলে কিন্তু খুব সহজে এই ফাইয়ের মানটা বেরিয়ে যায়। আমরা অতিভুজটা তো নতুন বার করেছি,
এবং বেশ বড় একটা টার্ম, আমরা ওটাকে হাত দিচ্ছি না। তার থেকে আমাদের সুবিধাজনক হবে শুধু লম্ব এবং ভূমি দিয়ে যে অনুপাতটা, কোন অনুপাত আছে লম্ব এবং ভূমি দিয়ে? আমরা জানি ট্যানজেন্ট যেটা ট্যান ফাই, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কি হলো? RS বাই A প্লাস বি। আচ্ছা, আমি পুরোটা লিখি আগে, ত্রিভুজের সাইডটা লিখি, তারপরে বলবো। RS বাই PS। এবার RS কি ছিল দেখো সবাই মনে করে। RS ছিল কিন্তু তোমার B সাইন থিটা, আর A ছিল, এই PS-টা ছিল A প্লাস B কস থিটা। তাহলে ট্যান ফাই, আচ্ছা আমরা ওখানে থিটা বলিনি, আমরা এখানে এক্স বলেছিলাম, তাহলে এইখানটাকে আমি এক্স করে দিচ্ছি। তাই ট্যান ফাই দাঁড়ালো বি সাইন এক্স বাই এ প্লাস বি কস এক্স। এই ট্যান ফাই যেই বেরোলো, তাহলে আমরা দেখো ট্যান ফাই এর মান যদি আমরা ট্যান ফাই এর, তোমরা জানো একটা টেবিল আছে যে ট্যান ফাই এর মান থেকে ফাই এর মান বার করা যায়। সেইভাবে আমরা ফাই এর মানটা বার করে সি এর মান বার করেছি। এবার ফাইটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এ ভেক্টরটার সাথে সি ভেক্টরটা কত ডিগ্রি কোণে আনত। এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট। একটা ভেক্টরের মান বার করা হয়ে গেল, এবার দিকটা কোন দিকে, কোন কোণে, কত কোণে আনত রয়েছে। আমরা একটা ভেক্টরের দিককে স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি, এ ভেক্টরটা আমরা মনে করে নিয়েছি অনুভূমিকভাবে বা যেভাবেই হোক, আমরা একটা ভেক্টরকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি যে এটা আমরা জানি এইভাবে আছে। এবার বি ভেক্টরটা তার সাথে এই রকম কোণে আছে, সি ভেক্টরটা তার সাথে এই রকম কোণে আছে, এই কোণটাই আমরা এবার বার করে ফেললাম। তাহলে এই ভেক্টরটার মান বেরোলো এবং দিকও বেরোলো। আমরা যদি পরিষ্কার করে এটাকে লিখি, তাহলে কি পাবো? এই হচ্ছে সি যে লব্ধি আমরা বার করলাম, এ এবং বি এর যোগফল, সি হচ্ছে তার মান, এবং এই সি ভেক্টরটা অর্থাৎ লব্ধি ভেক্টরটা যে কোনো একটা ভেক্টরের সাথে, এক্ষেত্রে এ ভেক্টরটার সাথে এটা এই রকম একটা কোণে আনত রয়েছে। এবার আমরা দেখো, তাহলে একটা ত্রিভুজ, একটা ভেক্টরকে আমরা, গোটা একটা ভেক্টরকে কিন্তু বার করে ফেললাম, তার মান বার করলাম, তার দিক বার করলাম। এইখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন স্কোয়ার রুট নিয়েছি, আমি কিন্তু তখন প্লাস মাইনাস লিখতে পারতাম, আমি ইচ্ছে করে প্লাস মাইনাস না লিখে আমি কিছুই লিখিনি। আমরা এখানে মান বলতে শুধুমাত্র তার ধনাত্মক যে মানটা সেটাকেই আমরা মিন করছি। তাহলে এই ভেক্টরটা বেরোলো যার মান হচ্ছে এটা এবং দিক হচ্ছে এটা। এখান থেকে দেখো একটা ভেক্টর প্লেনে আছে, একটা সমতলে আছে, সেটা আর একটা ভেক্টরের সঙ্গে অনেক ধরনের অ্যাঙ্গেল করতে পারে। আমরা যেটা এই রকম একটা অ্যাঙ্গেল এঁকেছি, এই রকম অ্যাঙ্গেল হতে পারে। আবার দেখো অ্যাঙ্গেলটা, এই ভেক্টরটা আস্তে আস্তে যদি এদিকে ঘুরতে থাকে, এরকম করে একটা ভেক্টর এদিকে তো আর একটা ভেক্টর এদিকে হতে পারে। একই লাইন বরাবর, একই দিক বরাবর এ এবং বি এরাও হতে পারে, এরকম একটা ওদের ওরিয়েন্টেশন হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে যেই তাদের মধ্যে অ্যাঙ্গেলটা পাল্টাবে, তখনই সঙ্গে সঙ্গে এই এক্স এর মান পাল্টাবে, কস এক্স এর মান পাল্টাবে। এ এবং বির মান পাল্টাচ্ছে না, কিন্তু এই এক্স এর ভ্যালু পাল্টানোর সঙ্গে সঙ্গে সি এর মান কিন্তু পাল্টে যাবে। অবশ্যই তার সাথে সাথে সি যে লব্ধিটা, তার মান পাল্টাবে, সঙ্গে সঙ্গে কিন্তু তার দিকটাও পাল্টাবে। এইখানেই আমি যে কথাটা তোমাদের বলছিলাম প্রথমে,
যে 2 + 3 কিন্তু সব সময় 5 হবে না, কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে হবে। সেই বিশেষ ক্ষেত্রটা এবার আমরা দেখি। আমি তোমাদের বললাম যে ভেক্টরের দুটোর মধ্যে অ্যাঙ্গেল অনেক কিছু হতে পারে। এই রকম একটা অবটিউস অ্যাঙ্গেল হতে পারে, স্থূলকোণ, এরকম একটা সূক্ষ্মকোণ হতে পারে, সরল কোণ হতে পারে, অনেক কিছু হতে পারে। যদি ধরো আমি এই দুটোর কথা ভুলে গিয়ে আমি এবার এক লাইনে আছে এটা ভেবে নিই, যদি এ ভেক্টরটা এদিকে থাকে আর বি ভেক্টরটা এদিকে থাকে, তাহলে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। আর যদি এ ভেক্টর আর বি ভেক্টরের একই আদিবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট হয়, তাহলে এ এবং বির মধ্যেকার অ্যাঙ্গেল হবে 0। আচ্ছা, যদি 0 এবং 180 হয়, তাহলে সি এর অবস্থাটা কি হয় এটা আমরা একটু দেখে নিই। সি তো এটা √a² + b² + 2ab। এবার মনে করছি x = প্রথমে ধরছি যে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 0। তাহলে cos 0 মানে কত? cos 0 হচ্ছে, তার ভ্যালু হচ্ছে 1। এটা তোমরা কিন্তু পড়েছো ট্রিগোনোমেট্রিতে, যে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের টেবিল আছে সেটা মনে করে দেখো। cos 0 হচ্ছে 1। তাহলে কি দাঁড়ালো? a² + b² + 2ab। একদম চেনা লাগছে ফর্মুলাটা। এটা হচ্ছে a + b²। তার মানে কি দাঁড়ালো? যদি a এবং b একই আদিবিন্দু হয়, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তাহলে c = হলো a + b। অর্থাৎ এই ক্ষেত্রে যদি a ভেক্টরের মান 2 হয় আর b ভেক্টরের মান 3 হয়, তাহলে দেখো 3 আর 2 5 হলো। এটা কিন্তু একদম স্কেলার যোগের মতো হলো। কিন্তু অন্যান্য ক্ষেত্রে অবশ্যই এই ফর্মুলা অনুযায়ী হিসেব করলে যা হবার তাই হবে। এবার আমরা দেখি যে যদি x এর মান 180 ডিগ্রি হয়, তাহলে কি দাঁড়াবে। আবার তাহলে এই ফর্মুলাটাতে ফিরে আসতে হবে। c = √a² + b² + 2ab cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি অবশ্য এই মেকানিক্সের চ্যাপ্টার, ফিজিক্সে ভেক্টরের চ্যাপ্টার, এটা একদম প্রথম দিকে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে এই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল তোমরা একটু পরের দিকে পড়বে। আমি তোমাদের মানটা বলে দিই। একটা মান মনে রাখা কিছু কঠিন নয়। তোমরা যেরকম মাধ্যমিকে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো পড়েছো 0 to 90, 90-র পর থেকে যে অ্যাঙ্গেলগুলো একদম 90 থেকে পরের 360 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলগুলো, সেগুলোরও মান বার করার নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে বার করে দেখা যায় যে cos 180 হচ্ছে -1। এটা মনে রাখতে হবে একটু। যদি মনে রাখো তাহলে এইখানে সেটাকে পুট করলে কি দাঁড়ায়, মাইনাসটা এখানে চলে আসবে। a² - 2ab + b² হচ্ছে, অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো, a - b²। তার মানে c হচ্ছে a - b। তাহলে আগেরটাতে c হলো যখন অ্যাঙ্গেল x = 0 ডিগ্রি ছিল, তখন c হলো a + b, অর্থাৎ দুটো ভেক্টরের যোগফল। আর যখন x = 180, দুটো ভেক্টর একদম বিপরীতভাবে রয়েছে একই লাইনে, তখন লব্ধির মান হলো a - b, অর্থাৎ দুটো ভেক্টরের বিয়োগফল। এইটা থেকে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস কনক্লুড করা যায় যে যদি দুটো ভেক্টরের লব্ধির মান বার করি, তাহলে তার সর্বোচ্চ মান হচ্ছে এটা। এইটা হচ্ছে তার সর্বোচ্চ মান লব্ধির।
লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে এটা এবং সর্বনিম্ন মান হচ্ছে a মাইনাস বি। আবার বলছি, দুটো ভেক্টর, তাদের লব্ধি সি, এইখানে আমরা সির মান বার করেছি এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos x। এক্সের মানের ওপরে তোমরা বুঝতে পারছো কিভাবে সি এর মানটা নির্ভর করছে। যদি x ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ একই লাইনে তারা একই দিকে কাজ করে, কোলিনিয়ার ভেক্টর, যেটা আমি প্রথমে বলেছিলাম তোমাদের সমরেখ্য ভেক্টর, সেই সমরেখ্য ভেক্টর যদি হয় তাহলে x ইজ ইকুয়াল টু 0 হবে, তখন cos 0 1, তার ফলে এটা a প্লাস বি হোল স্কোয়ার হয়ে c ইজ ইকুয়াল টু a প্লাস বি হলো। অর্থাৎ যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল তাদের মধ্যে, তখন তাদের লব্ধির সর্বোচ্চ মান তারা দেবে। আর যদি তাদের অ্যাঙ্গেলটা ঠিক, ভেক্টরগুলো যদি বিপরীতভাবে থাকে একই লাইনে, তাহলে কিন্তু x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি এবং সেক্ষেত্রে c ইজ ইকুয়াল টু a মাইনাস বি, যেটা নাকি লব্ধির সর্বনিম্ন মান।